আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহেই শুরু হবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছর কারাদণ্ড। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, থাকতে হতে পারে বেশ কয়েকদিন। ভুয়া অতিরিক্ত সচিব কাদেরের মাধ্যমে নিজে প্রতারিত হয়েছেন দাবি ব্যবসায়ী মুসা বিন শমশেরের, মামলাও করবেন। এবং 2 বছর বন্ধ থাকার পর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শুরু, SMS ছাড়া ভিড় না করার অনুরোধ BRT এর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক ABM খুরশিদ আলম। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। টিকা নিতে নিবন্ধন করতে হবে স্কুলের মাধ্যমে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বয়স্কদের পর এবার শিশুদেরকেও করোনার টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে এই টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেও নেওয়া যাবে টিকা। সার্ভাইভার কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। আমরা কয়েকটা জায়গা ঠিক করেছি, এখনও আমরা ফিক্সড করি নাই কোত্থেকে শুরু করব। বাচ্চাদেরটা আপাতত আমরা স্কুলের মাধ্যমেই করব। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আপনাদের তাপমাত্রা সহ নানা জটিলতার কারণে দেশের 21টি স্থান আপাতত ফাইজার টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে প্রাথমিক পর্যায়ে সব জেলার শিক্ষার্থীরা এ টিকা পাচ্ছেন না। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, আমরা ফাইজার ভ্যাকসিনটা দেব। যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি যেখানে নেওয়া সম্ভব। আপনারা জানেন ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেওয়া যায় না। শিক্ষার্থীদের টিকা স্ব প্রতিষ্ঠানে দেয়া হবে কিনা এ বিষয়টি স্পষ্ট না করলেও টিকার জন্য আলাদা কেন্দ্র থাকবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ ও 4 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,713 জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই 6 জন। এছাড়া চট্টগ্রামে 4 জন, খুলনায় 2 জন এবং বরিশাল ও রংপুরে 1 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 22,924 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 543 জন। শনাক্তের হার 2.53 ভাগ। এ সময় সুস্থ হয়েছেন 701 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে বাবরের জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত 26,42,000 টাকা সহ তার প্রাইম ব্যাংকের গুলশান শাখার 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। দেখুন শফিউল ইসলাম সুজনের রিপোর্ট। বিচার শুরুর 1 যুগেরও বেশি সময় পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় দিল বিচারিক আদালত। এর আগে কারাগার থেকে বাবরকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম বেলা 11:30টার দিকে বাবরের উপস্থিতিতে রায় দেন। দুর্নীতি মামলার 2টি ধারায় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে 8 বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এই 2 ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। ঢাকার দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-2 এবং 27-এর 1 ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তো ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের 27-এর 1 ধারায়
5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান বাবরের আইনজীবী। অ্যাসেট এবং লায়াবিলিটির যে পার্থক্যটা সেটি আমার মনে হয় যে আদালতের রায়ে এটি বোধহয় উনি পরিষ্কার করতে পারেন নাই। সেই কারণে এই অংশে যে উনি শাস্তি দিয়েছেন সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই সংক্ষুব্ধ এবং আমাদের যে আসামি জনাব লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ওই বছরের 16 জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে 7,95,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়। তিনি দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। 2007 সালের 28শে মে যৌথ বাহিনীর হাতে আটক হন বাবর। এর মধ্যে অল্প কিছু দিনের জন্য জামিনে মুক্ত ছিলেন তিনি। 1 দশক ধরেই তিনি কারাগারে রয়েছেন। এরই মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10টা অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। বিচারক অসুস্থ থাকায় রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে 2 শিক্ষার্থীকে ধর্ষণের মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার জন্য এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঠিক করেননি আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন। গত 3 অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আদালত দিন ঠিক করেন। একই সাথে জামিনে থাকা 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। 2017 সালের 28 মার্চ বন্ধুর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। 6 মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাসপাতালে পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। গত কয়েকদিন ধরে জ্বর সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বেগম জিয়া। দলীয়ভাবে এবং তার চিকিৎসকদের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে বেগম জিয়াকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। 10 এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 2 মাসের বেশি হাসপাতালে থাকার পর 19 জুন বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। সরকার সার্চ কমিটির নামে নিজেদের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায়, বর্তমানে দেশে খারাপ শাসন চলছে। আজকে নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছেন। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। আপনার কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন, এই জন্য এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আসেন, জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি নয়, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে সংবিধান ও জনগণ। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। কাজে 90-এর গণ অভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের মাধ্যমে নিজে প্রতারিত হয়েছেন বলে জানান ব্যবসায়ী মুসা বিন শমশের। দুপুরে স্ত্রী পুত্রসহ ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে কাদেরের বিরুদ্ধে প্রতারণার মামলা করবেন বলেও জানান আলোচিত এই ব্যবসায়ী। 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলা জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নজিবুর রহমান।
ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের গ্রেফতার হওয়ার পরই আলোচনায় আসেন দেশের ধনকুবের মুসা বিন শামসের। ভুয়া এই সচিব নিজেকে মুসা বিন শামসেরের আইন উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন। এ বিষয়ে জানতে দুপুরে ডিবি কার্যালয়ে ডাকা হয় মুসা বিন শামসের ও তার পরিবারকে। দীর্ঘ সময়ের জিজ্ঞাসাবাদের পর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুসা বিন শামসের জানান আব্দুল কাদেরের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি নিজেও আব্দুল কাদেরকে অতিরিক্ত সচিব মনে করে প্রতারিত হয়েছেন দাবি করে এ বিষয়ে আইনের আশ্রয় নেয়ার কথাও জানান। একটা ফ্রড লোক আব্দুল কাদের, সে এডিশনাল সেক্রেটারি বলে কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছে, আমার সাথে বিভিন্ন সময় ছবি তুলেছে। ছবি তুলতে চাইলে তো আমি না করতে পারি না। এখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রতারণা করে সেটার দায় দায়িত্ব তো আমি নিতে পারি না। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। তবে মুসা বিন শামসের যে তথ্য দিচ্ছেন তা রহস্যজনক বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। ওনার সাথে কাদের মাঝির যে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। উনি আমাদেরও বলেছেন যে আমি যদি এই $82 মিলিয়ন সুইস ব্যাংক থেকে পাই, উনি আমাদের পুলিশে দিবে 500 কোটি টাকা, দুদকের বিল্ডিং করে দেবে 200 কোটি টাকা, পাবনার মেন্টাল দিবে 500 কোটি টাকা, উনি ট্যাঙ্গামারা মহিলা সমিতি করে 500 কোটি টাকা, দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন উনি আমার সামনে বলেছেন। মুসা বিন শামসেরের সাথে আব্দুল কাদেরের যে আর্থিক লেনদেন হয়েছে তা নিয়ে আরও অধিকতর তদন্ত করা হবে বলেও জানায় ডিবি। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চম দিনের মতো শুরু হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে দলটি। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স সরবরাহ। প্রথম ধাপে দেওয়া হবে আটকে থাকা প্রায় 12.5 লাখ লাইসেন্স। আগামী 6 মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করা হবে। তবে SMS ছাড়া কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে BRTA। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। প্রায় 2 বছর ধরে দেশে বন্ধ ছিল BRTA এর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ। এ কারণে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ড্রাইভিং লাইসেন্স পাননি প্রায় 12.5 লাখ চালক। অস্থায়ী অনুমতিপত্র নিয়ে এতদিন গাড়ি চালিয়েছেন তারা। BRTA এবং সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি BMTF এর যৌথ উদ্যোগে অবসান ঘটল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রাপ্তির দীর্ঘসূত্রিতার। এদিকে স্মার্ট কার্ড হাতে পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা। না, অনেক ভালো লাগতেছে, যেটা হচ্ছে যে আপনার কার্ডটা পাইছে, স্মার্ট কার্ড। SMS আসলো যে কার্ড চলে আসছে, তো আজকে আসলাম, ফাইনালে কার্ডটা পেয়ে গেলাম। চিন্তায় ছিলাম যে পাবো কি পাবো না, যাই হোক বছরখানি পরে আমি কার্ড হাতে পেলাম, এই তো খুশি এখন। BRTA সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই রব্বানী জানান, ড্রাইভারদের স্মার্ট কার্ড সব কেন্দ্রে পৌঁছে গেছে। 6 মাসের মধ্যে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করা হবে। প্রতিদিন যে লাইসেন্সগুলো তারা প্রিন্ট করবে সবগুলো কুরিয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট আউটলেটগুলোতে, অর্থাৎ আমাদের যে ফিল্ড অফিস আছে সেগুলোতে পৌঁছায় দেবে। ইতিমধ্যে গতকালকার লাইসেন্স আমরা মিরপুরে পাঠিয়ে দিয়েছি এবং একই সাথে আমরা গ্রাহকদেরকে SMS এর মাধ্যমে অবহিত করছি তারা যেন কোনোরকমভাবে হয়রানি না হয়, সেই জন্য আমরা তারিখ উল্লেখ করে দিয়ে তাদেরকে বলতেছি আপনার লাইসেন্স রেডি আছে, আপনারা এটা সংগ্রহ করুন। SMS পাওয়া সাপেক্ষে যিনি যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাকে সেই অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের মূল হোতা সহ 5 জনকে ঢাকা ও জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্রটি কিডনি বেচে 15 থেকে 20 লাখ টাকা পেলেও ডোনারকে দিত মাত্র 2 লাখ টাকা, আর এজন্য টার্গেট করা হতো গরিব ও অসহায় মানুষকে। র্যাবের জিজ্ঞাসাবাদে সব তথ্য জানিয়েছে গ্রেফতারকৃতরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরানের নেতৃত্বে রয়েছে 20 সদস্যের প্রতারক চক্র। ইমরান আবার 2টি পেজের অ্যাডমিন। একটির নাম বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা এবং অপরটি কিডনি লিভার চিকিৎসা সেবা। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ চিহ্নিত করে তাদের অর্থের বিনিময়ে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার হতে উদ্বুদ্ধ করত এই চক্র।
এক পর্যায়ে কিডনি দাতাকে পাঠানো হতো প্রতিবেশী দেশ ভারতে। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর কাছে 15 থেকে 20 লাখ টাকা নিলেও কিডনি ডোনারকে 3 থেকে 4 লাখ টাকা দেওয়ার কথা বলে দিত মাত্র 2 লাখ টাকা। চক্রটি এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে কিডনি বিক্রির জন্য ভারতে পাচার করেছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানায় র্যাব। জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, কিডনি বেচাকেনা চক্রের সদস্যদের সঙ্গে দেশীয় কোনো হাসপাতাল বা ক্লিনিকের জড়িত থাকার তথ্য তারা পাননি। তবে তারা পার্শ্ববর্তী দেশের কোন হাসপাতালে ও ক্লিনিকে কিডনি প্রতিস্থাপন করত রিমান্ডে জিজ্ঞাসাবাদে তা জানা যাবে। গ্রেফতারকৃতরা আমাদেরকে বলেছেন যে তাদের পুরো ট্রান্সপ্লান্টেশনের যে কাজটি তারা করে থাকে পুরোটাই পার্শ্ববর্তী দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে করে থাকে। যাকে কিডনি দিবে বা যে কিডনি নিবে তাদের মধ্যে যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে করে থাকে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরও জানান, অভিযানে ভুক্তভোগী কিডনি দাতাদের 4টি পাসপোর্ট, মেডিকেল ভিসা সম্পর্কিত বেশ কিছু কাগজপত্র, 5টি মোবাইল ফোন ও দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর 270 টাকা প্রিমিয়াম জমা দিয়ে বিভিন্ন হাসপাতালে 50,000 টাকার স্বাস্থ্যসেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। এটিএন বাংলাকে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই বীমা চালুর দাবি করে আসছিল শিক্ষার্থীরা। অবশেষে দেশে প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বীমার আওতায় প্রতি বছর 270 টাকা প্রিমিয়াম জমা দিয়ে চুক্তিবদ্ধ হাসপাতালে বিভিন্ন সুবিধা পাবেন শিক্ষার্থীরা। হাসপাতালে ভর্তি হলে প্রতিদিন 5,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা বীমা সুবিধা বা ডিসকাউন্ট পাবেন। বহির্বিভাগে পরীক্ষা নিরীক্ষা ব্যয়ে ছাড় পাবেন সর্বোচ্চ 10,000 টাকা। প্রেসক্রিপশন প্রতি ছাড় 500 টাকা। প্রতীকী হলেও কিছু প্রিমিয়াম দেবে, সে অন্ততপক্ষে এই ধারণাটি করতে পারবে যে একটি প্রিমিয়াম দিতে হয়, স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে হয়। এটি তার জন্য একটি শিক্ষা। সব বর্ষের শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবেন। র্যাঙ্কিং সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই এমন উদ্যোগ বললেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারীরা স্বাস্থ্য বীমার আওতায় আছে। তো আমাদের সকল শিক্ষার্থীকে যখন আমরা স্বাস্থ্য বীমার আওতায় আনতে পারবো, তো সেটিও বিশ্ববিদ্যালয়ের জন্য, জাতির জন্য একটি অর্জন হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান আর উন্নয়ন ঘটবে। সে যখন গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাবে, দেশ এবং জাতি পরিচালনায় যখন দায়িত্ব গ্রহণ করবে, তখন সে সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি যেভাবে যত্নশীল, সমাজ জাতির স্বাস্থ্যের জন্য সে তত যত্নশীল হবে। তবে কোনো শিক্ষার্থীর বয়স 28 বছর পার হলে বা ছাত্রত্ব হারালে বীমা সুবিধা বাতিল হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই দেশি পেঁয়াজের দাম বেড়েছে বলেও জানান তিনি। দুপুরে গাজীপুর হাইটেক পার্কের সেন্টার অফ এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। বিএনপির শাসনামলে জনগণের সম্পদ নিরাপদ ছিল না, এতিমের টাকাও লুটপাট করেছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে। সেই দলের কারো বর্তমান সরকারের সমালোচনা মানায় না। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তারিকুল ইসলাম ও হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিক্রম ঘোষ। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। ভক্তদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে মন্দিরের পরিবেশ। শঙ্খধ্বনিতে চলছে অঞ্জলি আর দেবীর আরাধনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। চক্ষুদানে দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, এর সাথে চলছে নানা আয়োজনে আরাধনা। রাজধানীর মন্দিরগুলো মুখরিত ভক্তদের আনাগোনায়।
সপ্তমী লগ্নে মন্ত্র উচ্চারণে ধূপ প্রদীপে ফুল বেলপাতায় অঞ্জলি অর্পণ করে প্রণাম মন্ত্রে দেবীর কৃপা লাভের চেষ্টা করছেন তারা। একটা প্রদীপ থেকে যখন আরেকটা প্রদীপ জ্বালানো হয় তখন তো প্রথম প্রদীপটা নিভে যায়। আমাদের অন্তরে যে প্রাণের প্রদীপ নিত্য জ্বলছে তা দিয়ে মায়ের মূর্তিতে প্রাণবন্ত করে তুলব। এভাবে যখন বিশ্বব্যাপী প্রাণ সম্পর্কে দ্বিতীয় স্তরে আমরা সচেতন হই তখন এই মহাসপ্তমী তিথিতে সেই সকল প্রাণকে ঘনীভূত করে মূর্তিতে প্রতিষ্ঠিত দেওয়া হয়। ঢাক কাসর শঙ্খধ্বনিত উৎসব মুখর পূজা মণ্ডপ, দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনায় নিবেদিত ভক্তরা। আমার জন্য পূজাটা হচ্ছে 365 দিন একটা অপেক্ষা, কারণ আমরা এই দিনটির জন্য 365 দিন অপেক্ষা করে থাকি। এখন একটা উৎসব মুখর দিন যেখানে আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দুর্গাপূজা অংশগ্রহণ করি। মা দুর্গা হচ্ছে শক্তির দেবী। আমরা এই প্রার্থনাই করতে এখানে এসেছি যেন মা দুর্গা আমাদেরকে শক্তি দেন, যেন আমরা এই পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি। সামনের বছর যেন এই করোনা মহামারী চলে যায়, আর যেন করোনা না থাকে, আমরা যেন সবাই মিলেমিশে পূজা করতে পারি আবার আগের মতন। দেবী দুর্গার কাছে যেভাবে পরাজিত হয় অসুর শক্তি, সেইভাবেই যেন বারবার বিনাশ হয় ধরনের সকল অশুভ শক্তি, সেই প্রার্থনাই এখন মন্দিরে মন্দিরে। ঢাক ঢোল শঙ্খধ্বনিতে মুখরিত মন্দিরগুলো। সপ্তমীতে দেবীর চক্ষুদানের পরে পূজা আরাধনার মাধ্যমে হল দেবীর প্রাণ প্রতিষ্ঠা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাবরেটরি ভবন নির্মাণ উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে এসব অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। যশোর পলিটেকনিকে 6 তলার এই ভবন নির্মাণ করে দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান জাহিদি ফাউন্ডেশন। এতে ব্যয় হবে 6.5 কোটি টাকা। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সব সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বেদিমূলে কেউ আঘাত করতে চাইলে দেশ ও মানুষের কল্যাণে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীতে শুভেচ্ছা জানাতে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে পূজা মণ্ডপের সংখ্যা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। এতেই বোঝা যায় এদেশ কতটা অসাম্প্রদায়িক। আমাদের দেশে এই করোনা মহামারীর মধ্যে 32,000 পূজা মণ্ডপ হয়েছে। সবার মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে আজকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিচ্ছে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, একই সাথে এই সম্প্রীতি থাকার কারণে উৎসব কত বেশি করে আমরা পালন করতে পারি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবহন খরচ কমাতে বেনাপোল বন্দর দিয়ে খালাস হল রেলে আনা অক্সিজেন। সোমবার রাতে খালাস করা হয় ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেসে আনা 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান লিন্ডে ইন্ডিয়া গত 24 এপ্রিল ভারতের 480টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন এক্সপ্রেস চালু করে ভারতীয় রেলওয়ে। আন্তর্জাতিক সংবাদ। অপরাজেয় সেনাবাহিনী গড়ে তোলার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। একই সাথে অস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান কিম জং উন। তিনি বলেন, নতুন কোনো যুদ্ধ নয়, বরং আত্মরক্ষার্থেই অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন উত্তর কোরিয়ার। এজন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৈরী নীতিকে দায়ী করেন কিম। সম্প্রতি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। মিরপুরে কেন্দ্রীয় মন্দিরের শারদীয় সংকলন অর্ঘ্যর মোড়ক উন্মোচনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকা 14 আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, মন্দিরের সভাপতি অসীম কুমার রায় শিশির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সুকুমার শর্মা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
মহাসমারোহে রাজধানীর বাসাবো বালুর মাঠ মণ্ডপে উদযাপিত হল শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। প্রতি বছরের মতো এবারও এর আয়োজন করেছে মহামায়া মৈত্রী সংসদ। মণ্ডপে দেবীর আরাধনায় ব্রতী হন সনাতন ধর্মাবলম্বীরা, প্রার্থনা করেন জরা ব্যাধি মুক্ত হওয়ার। এবার পার্টিক্স খেলার খবর। সাব ফুটবলের ফাইনালে ওঠার মিশনে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই জামাল ভুঁইয়াদের। নেপালকে হারাতে পারলে 2009 সালের পর প্রথমবারের মতো সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড পেরিয়ে ফাইনাল উঠবে বাংলাদেশ। তবে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে নেপালের। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। সাব চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। সাফে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপালিজরা। এ ম্যাচে নেপালকে হারাতে পারলেই 18 বছর পর ফাইনাল খেলবে লাল সবুজের দল। 2005 সালে সাফে নেপালকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা 3 সাফে তাদের কাছে হেরেছে লাল সবুজের দল। তবে এ ম্যাচ জিতে ইতিহাস রচনা করতে আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া। আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। দলের প্রধান কোচ অস্কার ব্রুজনও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি জানান, নেপাল বেশ শক্তিশালী দল এবং এই টুর্নামেন্টে তারা সেটা প্রমাণ করেছে। কিন্তু বাংলাদেশেরও সামর্থ্য আছে নেপালকে হারানোর। নেপালের বিপক্ষে 90 মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারবো এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। সাব চ্যাম্পিয়নশিপের চলতি আসরে একটি জয়, একটি ড্র এবং একটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। এসআইবিএল ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় বি গ্রুপের ম্যাচে শিরোপা প্রত্যাশী মেরিনার ইয়াংস ক্লাব গোল বন্যায় ভাসালেও সোনালী ব্যাংককে নিয়ে সেমিফাইনালে উঠেছে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেরিনার 10-0 গোলে পরাজিত করে সোনালী ব্যাংককে। দলের পক্ষে অভিষেক 4টি, মিলন হোসেন 3টি এবং সোহানুর, হর্ষদীপ এবং সুজিত সিং 1টি করে গোল করেন। দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব 5-4 গোলে পরাজিত করেছে বাংলাদেশ এসসিকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চলতি সপ্তাহেই শুরু হবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছর কারাদণ্ড। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া, থাকতে হতে পারে বেশ কয়েকদিন। ভুয়া অতিরিক্ত সচিব কাদেরের মাধ্যমে নিজে প্রতারিত হয়েছেন দাবি ব্যবসায়ী মুসা বিন শমশেরের, মামলাও করবেন। এবং 2 বছর বন্ধ থাকার পর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শুরু, এসএমএস ছাড়া ভিড় না করার অনুরোধ বিআরটি এর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।